আনএমপ্লয়মেন্ট ইজ ওয়ান অফ দ্য মেজর প্রবলেমস ইন বাংলাদেশ। অর্থাৎ বেকারত্ব হচ্ছে প্রধান সমস্যা সমূহের একটি। কোথায়? বাংলাদেশে। অর্থাৎ বাংলাদেশে বেকারত্ব হচ্ছে মেইন সমস্যাগুলোর মধ্যে থেকে একটি অন্যতম সমস্যা, এই কথা বলা হচ্ছে। তো এইখানে এটা কোন টেন্স আমাদের আগে শনাক্ত করতে হবে, টেন্স আগে শনাক্ত করতে হবে। তো টেন্স আইডেন্টিটি করার জন্য আমরা দেখব এখানে এটা আনএমপ্লয়মেন্ট বেকারত্ব ইজ হচ্ছে, বেকারত্ব হচ্ছে বা বেকারত্ব হয় মেজর সমস্যার একটি বা অন্যতম সমস্যা। কোথায়? বাংলাদেশে। এই ইন বাংলাদেশ এটা হচ্ছে অ্যাডভার্ব অফ প্লেস। তো এখানে ইজ আছে, আনএমপ্লয়মেন্ট এটা হলো সাবজেক্ট। আমরা জানি যে সাবজেক্টের পরে ভার্ব বসে, তারপরে আমাদের ভার্ব বসছে, তাহলে এস ভি তারপরে ও। আমরা এখন ইজ আছে, ইজ দেখে যদি আমরা অনেকে আমাদের মধ্যে যারা আমরা ইংলিশে খুব দক্ষ না, তারা ইজ দেখে অনেকেই এটাকে আমরা টেন্স হিসেবে অনেক সময় শনাক্ত করে নেই, এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। আমরা বলি এটা হচ্ছে পিআরসিটি, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। আরে ভাই, আমাদের বুঝতে হবে যে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হলে এম ইজ আর এর পরে ভার্বের সাথে আইএনজি যুক্ত থাকতে হবে। তাই এরপরে ভার্বের সাথে আইএনজি যুক্ত নাই, এরপরে কোনো ভার্ব নাই, অর্থাৎ এইরকম থাকা লাগতো যে যেমন আনএমপ্লয়মেন্ট ইজ ইনক্রিজিং, ইন সিআরইএএসআইএনজি, ইনক্রিজিং, বেকারত্ব বাড়ছে বা বেড়েই চলছে ইন ডে বাই ডে, দিনের পর দিন, ডে বাই ডে, এরকম ইনক্রিজিং, এই যে ইনক্রিজ তারপর আইএনজি আছে, তাহলে আমরা বলতাম এটা হচ্ছে কি টেন্স? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, পিআরসিটি এটা বলতাম। কিন্তু যখন দেখা যাচ্ছে এই এম ইজ আর এর পরে আইএনজি নাই, সো এটার নাম হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। এটার নাম কি? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আচ্ছা, এবং এই ইসটা এখানে হচ্ছে মূল ভার্ব, যেহেতু আর কোনো ভার্ব নাই, ইসটা হচ্ছে কি ভার্ব? মূল ভার্ব। আমরা ভার্ব বি ভার্ব সম্পর্কে আমরা জানি। প্রথমত ভার্বের যে প্রেজেন্ট ফর্ম বা ভি1 ফর্ম আমরা জানি বি ভার্বের ছেলে মেয়ে আছে, আমি যার ওয়াজ হয়, আর আমি বারবার এই কথা বলি। তাহলে প্রেজেন্ট ফর্মে থাকে এম ইজ আর, তারপরে পাস্ট ফর্মে থাকে ওয়াজ ওয়ার, তারপরে বি ভার্বের বি আকারে আমরা বিন লিখবো, 3 নম্বর ফর্ম হচ্ছে বিন। এইভাবে চার্ট আছে। তো যখন ভার্বের ক্লাস নিব আমি তখন ইনশাআল্লাহ বুঝে দেবো। তাহলে এখানে ভি1 বসছে, তাহলে ইজটা হচ্ছে ভি1 ভার্বের বেস ফর্ম। আশা করি বুঝতে পেরেছেন, এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। এরপরে আসেন, তার মানে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে এম ইজ আর এগুলো মূল ভার্ব হিসেবে বসে। এম ইজ আর, দেখেন এই যে একই ভাবে দেখেন, আই এম এ স্টুডেন্ট, আমি একজন ছাত্র, এই আমটা মূল ভার্ব হিসেবে বসছে। উই আর স্টুডেন্টস, আমরা হই ছাত্র, তাহলে এখানে আর মূল ভার্ব হিসেবে বসে, কারণ তারপরে ভার্বের সাথে কোনো আইএনজি যুক্ত নাই, তারপরে এম এর পরে আইএনজি যুক্ত নাই। হি ইজ অ্যান অনেস্ট বিজনেসম্যান, সে হচ্ছে একজন সৎ ব্যবসায়ী, তার মানে ইজ এর পরে ভার্বের সাথে আইএনজি যুক্ত নাই, তার মানে এটাও মূল ভার্ব। তার মানে এম ইজ আর এগুলো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে মূল ভার্ব হিসেবে বসে। ইউ আর ওয়ান অফ মাই বেস্ট ফ্রেন্ডস, আমার বেস্ট ফ্রেন্ডদের একজন, মানে তুমি হচ্ছে আমার বেস্ট ফ্রেন্ডদের একজন, তার মানে আরটা মূল ভার্ব হিসেবে বসে। সো এম ইজ আর প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে অবশ্যই মূল ভার্ব হিসেবে বসে। এবার আসেন, আই হ্যাভ অ্যান এক্সিলেন্ট হাউস, আমার একটি মানে অত্যন্ত চমৎকার একটি বাড়ি আছে, এই কথা বলা হচ্ছে। তাহলে এখানে হ্যাভ হ্যাজ আমরা জানি, যেমন ধরেন আই হ্যাভ ডেকোরেটেড দ্য হাউস, HOUSE, হাউস, আমি সাজিয়েছি দ্য হাউস, বাড়িটিকে সাজিয়েছি বিউটিফুলি, সুন্দরভাবে সাজিয়েছি, বিউটিফুলি সুন্দরভাবে সাজিয়েছি। তাহলে এই হ্যাভ বা হ্যাজ এর পরে ভার্বের 3 নম্বর ফর্ম আছে। আমরা জানি ভার্বের যে কয়েকটা রূপ আছে, আমরা জানি ভার্বের রূপ এরকম ভি1, অর্থাৎ ডেকোরেট, তারপরে হচ্ছে ডেকোরেটেড, মনোযোগ দিয়ে দেখতে হবে, তারপরে ক্লাসগুলো ইনশাআল্লাহ ভালোভাবে বুঝতে পারবেন। ভি1, ভি2 এবং ভি3 হচ্ছে ডেকোরেটেড। এইভাবে ভি4 আছে, ভি5 আছে, ভি6 আছে। আমি আগের লেকচারগুলোতে পড়াইছি, সামনে আমি আবারও পড়াবো আরো কি ভাবে থাকে, যেমন ইনফিনিটিভ থাকবে, জিরান্ড থাকবে, হ্যাভিং প্লাস ভার্বের 3 নম্বর থাকবে। তো এখানে ডেকোরেটেড, তার মানে আই হ্যাভ ডেকোরেটেড। আমরা জানি প্রথমে যদি সাবজেক্ট হয়, তারপরে হ্যাভ অথবা হ্যাজ হয়, এবং তারপরে যদি ভার্বের 3 নম্বর ফর্ম হয়, এটা হচ্ছে ভার্বের 3 নম্বর ফর্ম। এই যে দেখতে পাচ্ছেন ভার্বের 3 নম্বর ফর্ম বসে, তাহলে সেই টেন্সের নাম হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। আমার আগের ক্লাসে যারা পড়েছেন, পিআরপিটি কে আমি প্রেজেন্ট পারফেক্ট টেন্স বলি, এটা হলো প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তাহলে হ্যাভ এর পরে ভার্বের 3 নম্বর ফর্ম আছে। এখন আমাদের এটা কোন টেন্স? আই হ্যাভ অ্যান এক্সিলেন্ট হাউস, আই হ্যাভ এর পরে ভার্বের কি কোনো ফর্ম আছে? নাই।
যখন হ্যাভের পরে ভার্বের কোনো 3 নম্বর ফর্ম এইরকম ভাবে ভার্বের 3 নম্বর ফর্ম না থাকবে, তখন বুঝতে হবে যে হ্যাভ আছে এবং হ্যাভের পরে অবজেক্ট বা আদার্স আছে, অবজেক্ট বা অন্য অন্য কিছু আছে, হ্যাভ এর পরে অন্য কোনো কিছু নাই, তখন বুঝতে হবে এইটা হচ্ছে মূল ভার্ব হিসেবে বসছে। এইখানে মূল ভার্ব হিসেবে বসেছে, অপরদিকে এইখানে এটা সাহায্যকারী ভার্ব বা হেল্পিং ভার্ব হিসেবে বসছে। এইজন্য বলা হচ্ছে আমার আছে, আই হ্যাভ, আমার আছে, আই হ্যাভ অ্যান এক্সিলেন্ট হাউস, একটা চমৎকার বাড়ি আছে। ঠিক একই ভাবে শি হ্যাজ এ রয়্যাল ম্যানশন, তার আছে একটি রাজকীয় প্রাসাদ বা রাজকীয় বাড়ি আছে। এখানে হ্যাজ আছে, এই হ্যাভ এর পরে ভার্বের 3 নম্বর ফর্ম নাই। যদি 3 নম্বর ফর্ম থাকতো, যেমন শি হ্যাজ ডেকোরেটেড দা রয়্যাল ম্যানশন, ডেকোরেটেড এই না থেকে এখানে যদি আমি ডেকোরেটেড দিতাম, যে সে বাড়িটিকে রাজকীয় প্রাসাদকে সাজিয়েছে, ডেকোরেটেড, যদি ডেকোরেটেড দিতাম তাহলে ভার্বের 3 নম্বর ফর্ম আসতো এবং সেটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স হইতো। বাট এখানে আছে শি হ্যাজ এ রয়্যাল ম্যানশন, অর্থাৎ এই হ্যাভ এর পরে কোনো প্রকারের ভার্বের 3 নম্বর ফর্ম নাই। সো এই হ্যাজও মূল ভার্ব হিসেবে পড়ছে, এই হ্যাভ মূল ভার্ব হিসেবে পড়ছে, এই হ্যাজ মূল ভার্ব হিসেবে পড়ছে। শি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এই জন্য হ্যাভ এর মধ্যে এস আলা বসবে। সিঙ্গুলার হলে সিঙ্গুলার বানানে এস আছে, মনে রাখার উপায় আমরা এস আলা দিব, হ্যাভ এর মধ্যে এস আলা যেতে এস আলা দিব। তারপরে আই হ্যাভ থার্ড পারসন, এটাকে বলা হয় হচ্ছে যে সরি ফার্স্ট পারসন, এজন্য এখানে হ্যাভ বসছে। তারপরে হচ্ছে যে আবার অনেক সময় থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারে এম ইজ আর এর মধ্যে থেকে আমরা কি দেই, ইজ দেই, যেমন হি ইজ, তার মানে এস আলা দেখেন। অথবা আমরা দিতে পারি শি ইজ, হি ইজ এ স্টুডেন্ট, শি ইজ এ স্টুডেন্ট, দেখেন এস আলা। থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে এস আলা হবে, সেটা মূল ভার্ব হোক বা সাহায্যকারী ভার্ব হোক। তাহলে এখানে আমি বোঝাতে চাচ্ছি যে হ্যাভ হ্যাজ মূল ভার্ব হিসেবে বসে। হ্যাভ হ্যাজ কি ভার্ব হিসেবে বসে, মূল ভার্ব হিসেবে বসে। হ্যাভ হ্যাজ এম ইজ আর পাঁচটা মূল ভার্ব, এবং ডু অথবা ডাজও মূল ভার্ব হিসেবে বসে। কেমন করে ডু অথবা ডাজ মূল ভার্ব হিসেবে বসে? আমরা জানি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে ডু অথবা ডাজ হেল্পিং ভার্ব হিসেবেও বসে এবং মেইন ভার্ব হিসেবেও বসে। যেমন হি ডাজ দা ওয়ার্ক, এই যে নিচে লিখেছি আমি, হি ডাজ দা ওয়ার্ক, সে কাজটি করে, দেখেন হি ডাজ দা ওয়ার্ক। তাহলে এখানে সে কি করে, কাজটি করে, এটা হলো অবজেক্ট, অবজেক্ট ফর্ম, আর এটা হলো কি ভার্ব ফর্ম, এটা হলো ভার্ব ফর্ম, আর এটা হলো সাবজেক্ট ফর্ম, সাবজেক্ট ফর্ম। আমি এটাকে এক কথায় বলি, সাবজেক্টের এস, ভার্বের ভি, অবজেক্টের ও, অর্থাৎ এস ভি ও। দেখেন প্রথমে সাবজেক্ট, তারপরে ভার্ব, তারপরে অবজেক্ট, অর্থাৎ এই ডাজটা হচ্ছে মূল ভার্ব হিসেবে পড়ছে। এই ডাজটা কি ভার্ব হিসেবে পড়ছে, মূল ভার্ব হিসেবে পড়ছে। তাহলে আমরা জানি যে ডু অথবা ডাজ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের সাহায্যকারী ভার্ব হিসেবেও বসে, মূল ভার্ব হিসেবেও বসে। তো এখন এইটা মূল ভার্ব হিসেবে বসে, যখনই আমি এটাকে নেগেটিভ করতে যাব অথবা ইন্টারোগেটিভ করতে যাব, তখনই মনে করেন যে সাহায্যকারী ভার্ব হিসেবে পুনরায় ডু অথবা ডাজ আনতে হবে। যেমন এটাকে আমি যদি নেগেটিভ করি, সে কাজটি করে না, তাহলে কি হবে, হি, যেহেতু আমি বলছি নেগেটিভ করতে গেলে, যেহেতু যদি এখানে এস বা ইএস আলা থাকে, তাহলে অবশ্যই এস বা ইএস আলাই সাহায্যকারী ভার্ব আনতে হবে। তার মানে কি, হি ডাজ নট, এই ডাজ কিন্তু এই ডাজ নয়, হি এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের জন্য সাহায্যকারী ভার্ব, যেহেতু নেগেটিভ করতেছি, হি ডাজ নট, সে করে না, কি করে না, এই যে মূল ভার্ব আছে, এই মূল ভার্বের V1 ফর্ম আনতে হবে, তখন এস বাই এস থাকবে না, অর্থাৎ ডু, হি ডাজ নট ডু দা ওয়ার্ক। এইটাকে আমি এখন যদি আমি প্রশ্নবোধক করি, তাহলে কি হবে, দেখেন তাহলে কি হবে, ওই সাহায্যকারী ভার্ব হিসেবে ডাজ আনতে হবে। এই ডাজ কিন্তু এই ডাজ নয়, তার মানে কি ডাজ হি, তখন এই মূল ভার্ব এখন বসাবো ডু, অর্থাৎ এই ডাজ আর ডাজ থাকবে না, ডাজ হি ডু দা ওয়ার্ক, সে কি কাজটি করে, দা ওয়ার্ক, মূল ভার্ব হিসেবে আনতে হবে। অর্থাৎ আমরা জানি ডু, ডিড, তারপর হচ্ছে ডান, তারপর হচ্ছে টু ডু, এটাকে জিরান বলা হয়। তারপরে হচ্ছে যে আপনার ডুইং কে কি বলা হয়, জিরান অথবা প্রেজেন্ট পার্টিসিপল বলা হয়। অথবা 6 নম্বর ফর্ম হচ্ছে হ্যাভিং প্লাস ভার্বের 3 নম্বর ফর্ম, ডু ডিড ডান, হ্যাভিং প্লাস ডান। এই হচ্ছে ভার্বের কয়টা রূপ, ভার্বের রূপ হচ্ছে মূলত 6টি, V2, V3, V4, টু ডু ইনফিনিটিভ যেটাকে বলা হয়, আর হচ্ছে V5 ডুইং, এইটাকে জিরান্ড বলা হয় অথবা প্রেজেন্ট পার্টিসিপল বলা হয়। আর হ্যাভিং ডান এটাকে বলা হয় হচ্ছে পারফেক্ট পার্টিসিপল, হ্যাভিং এর পরে ভার্বের 3 নম্বর ফর্ম। তো আশা করি বুঝতে পেরেছেন। ধন্যবাদ সবাইকে, পরবর্তী লেকচারে চোখ রাখুন। আসসালামু আলাইকুম।